আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মাহফুজ, আসিফ, নাহিদ সকলকেই মানুষ উল্টো করে পল্টন ময়দানে ঝুলিয়ে রাখত। শেখ হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে যে গণতন্ত্র, উন্নয়ন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল তা যে ধূলিসাৎ হয়ে গেছে সেটা বোঝা যায় তখনই যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তার ফেরার বিষয়ে কিছু বলেন, আর তখনই বিএনপি, জামায়াত, এনসিপি সহ আওয়ামী বিরোধী মঞ্চগুলোর একত্রে হুক্কা হওয়া রব তোলা দেখলে শেখ হাসিনা স্পষ্টতই বলেছেন যে তিনি ফিরছেন এবং তার ফেরার ব্যবস্থা বাংলাদেশকেই করতে হবে। তিনি বিমান পাঠাতে বলেছেন, তিনি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, তিনি তাকে কোথায় রাখা হবে সে কথাও বলেছেন। যেহেতু তাকে রেখে আসা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়, সেহেতু তার ফেরাটাও সেভাবেই হওয়া উচিত। এবার তাহলে শেখ হাসিনার ফেরা বা না ফেরার বলটি শেখ হাসিনা নিজেই বিএনপি, জামায়াত, এনসিপির কোর্টে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠাবে? এই প্রশ্নটি শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রনৈতিক। কারণ যে রাষ্ট্র দাবি করছে শেখ হাসিনা দণ্ডিত, যে রাষ্ট্র ভারতকে বারবার বলছে তাকে ফেরত দিতে হবে, যে রাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ন্যায় বিচারের প্রতীক বলে প্রচার করছে, সেই রাষ্ট্রেরই এখন দায়িত্ব দাঁড়ায় তাকে ফিরিয়ে আনার বাস্তব ব্যবস্থা করা, তাই না? শুধু মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিলে তো হবে না, শুধু টক শোয়ে গলা ফাটালে তো হবে না, শুধু জামায়াত, এনসিপির চাপ সামলাতে আওয়ামী লীগ বিরোধী ভাষণ দিলে হবে? বলুন, যদি সত্যি আইনের শাসন থাকে তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, রাষ্ট্রীয় বিমানে আনুন, আদালতে তুলুন, জনগণের সামনে প্রমাণ করুন। কিন্তু এখানেই বিএনপি, জামায়াত, এনসিপির আসল সংকট। তারা শেখ হাসিনাকে ভয় পায় আদালতের জন্য নয়, রাজনীতির জন্য। তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, রায়, নিষেধাজ্ঞা, প্রচার যুদ্ধ সবই চালাতে পারে, কিন্তু শেখ হাসিনা নিজে যখন বলেন আমি ফিরবো, তখন তাদের বুকের ভেতর ধাক্কা লাগে, কাঁপন শুরু হয় সর্বত্র। রাষ্ট্রের সর্বত্র একটা অস্থিরতা তৈরি হয়। রাষ্ট্র নিয়োজিত সম্পাদকরা গিয়ে কথা বলে শেখ হাসিনার ফেরার ব্যাপারে, সাংবাদিকদের লেলিয়ে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রচারণা চালানো হয় এবং ভাষা ভয়াবহ হয়ে ওঠে। কারণ তারা জানে আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধুর দলকে প্রশাসনিক আদেশে বিলুপ্ত করা যায় না। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ধারাকে পুলিশি তালা দিয়ে আটকে রাখা যায় না। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি ফিরে আসার প্রশ্নকে ব্যক্তিগত নিরাপত্তা বা আবেগের জায়গায় রাখেননি। তিনি বলেছেন গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে তার ফেরাটা যুক্ত। অর্থাৎ তিনি নিজের প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক স্বাভাবিকতার পরীক্ষায় পরিণত করেছেন। এটি বিএনপি সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা। কারণ তারেক রহমানের সরকার যদি সত্যি সত্যি গণতান্ত্রিক হয়, তাহলে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ বলুন? যদি আইনের শাসন থাকে, তাহলে রাজনৈতিক প্রতিপক্ষের অফিস খুলতে গেলেই ঝামেলা হয় কেন বলেন? মানে হামলা করা হয় কেন? যদি জনগণের রায়ে শেষ কথা হয়, তাহলে আওয়ামী লীগকে জনগণের সামনে যেতে দেওয়া হচ্ছে না কেন? কেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হলো? কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আরেকটি বিষয় খেয়াল করুন, ভারত বিরোধিতা এখন বাংলাদেশের রাজনীতির প্রধান অস্ত্র বানানো হয়েছে। পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী, সাম্প্রদায়িক রাজনীতির পুরনো কৌশল নতুন নামে ফিরে এসেছে। শেখ হাসিনা যখন বলেন ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ছিল, তখন তারা অস্বস্তিতে পড়ে। কারণ তারা বাংলাদেশের ইতিহাসকে 1971 থেকে নয়, 2024 সালের তথাকথিত বিপ্লব থেকে শুরু করতে চায়। তারা চায় নতুন প্রজন্ম ভুলে যাক এই রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে, ভারতের সহযোগিতা নিয়ে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই ইতিহাস মুছে ফেলতে পারলেই আওয়ামী লীগকে অপরাধী বানানো খুব সহজ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করা যাবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে, হয়তো সংসদ বানানো যাবে, হয়তো মন্ত্রিসভাও গঠন করা যাবে, কিন্তু রাজনৈতিক বৈধতা তৈরি করা যাবে না। আজ আওয়ামী লীগের অফিসে তালা খুললেই যদি জামায়াত চটে যায়, এনসিপি চটে যায়, বিএনপি ভেতরে আতঙ্ক ছড়ায়, তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আরো বেশি জীবিত। যে দলকে প্রতিদিন গালি দিতে হয়, প্রতিদিন ঠেকাতে হয়, প্রতিদিন ভয় দেখাতে হয় এবং প্রতিদিন বলা হয় যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এবং এটাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, সেই দল রাজনীতির কেন্দ্রে আছে। বুঝতে হবে সেই দলকে আপনারা কোনোভাবে রাজনীতির বাইরে রাখতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা।
স্বীকার করেন নাই। আমার অনুপস্থিতির অর্থ আমার নীরবতা নয়, এই যে কথাটি, একটি বাক্য বুঝলেন মনে হয় আপনার? এটি আসলে একটা রাজনৈতিক বার্তা। তিনি বুঝিয়ে দিয়েছেন দিল্লিতে থাকলেও তিনি বাংলাদেশের রাজনীতির বাইরে নন। এ কথা বারবার আমি বলেছি, শেখ হাসিনা তো বলছেন। কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোতে, বিশ্ব মাধ্যমে এবং দলের সাংগঠনিক ভেতরে তিনি সক্রিয় শুধু নন, তিনি সচল এবং তিনি বলেন প্রায় শেখ হাসিনা ঘুমায় না। এই সক্রিয়তাই বিএনপি, জামায়াত, এনসিপির আতঙ্ক। কারণ তাদের পুরো রাজনৈতিক প্রকল্প দাঁড়িয়ে আছে একটি ধারণার উপর, শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ শেষ। কিন্তু এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা নেই বলেই আওয়ামী লীগের প্রশ্ন আরো বড় হয়ে উঠেছে। তাই রাষ্ট্রের সামনে এখন তিনটি পথ খোলা আছে। এক, শেখ হাসিনাকে নিয়ে শুধু স্লোগান চালিয়ে যাওয়া। দুই, ভারতের কাছে প্রত্যার্পণ দাবি করে রাজনৈতিক নাটকটাকে জারি রাখা। তিন, সত্যি যদি সাহস থাকে তাহলে তাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় ফিরিয়ে এনে আইনের সামনে দাঁড় করানো। কিন্তু তৃতীয় পথেই তাদের ভয়, কারণ শেখ হাসিনা আদালতে দাঁড়ালে তিনি শুধু আসামি থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক সাক্ষ্য। তিনি প্রশ্ন করবেন 2024-এর পর বাংলাদেশে কত মানুষ নিহত হলো, কত মামলা হলো, কত আওয়ামী লীগ কর্মী ঘর ছাড়া হলো, কত সাধারণ মানুষের ঘর বাড়ি তছনছ করা হলো, হত্যা করা হলো, কতজনকে মব সৃষ্টি করে ক্ষতবিক্ষত করা হলো, কত সাংবাদিককে চুপ করানো হলো, কত প্রতিষ্ঠান ভেঙে পড়লো, কত বিদেশি সমঝোতা বা চুক্তি জনগণের অগোচরে হলো। সুতরাং শেখ হাসিনাকে ফেরাতে বিমান পাঠানোর প্রশ্নটি আসলে বিএনপি সরকারের রাজনৈতিক চরিত্রের পরীক্ষা। তারা কি প্রতিহিংসার সরকার নাকি আইনের শাসনের সরকার? তারা কি গণতন্ত্র বিশ্বাস করে নাকি প্রতিপক্ষহীন ক্ষমতায় বিশ্বাস করে? তারা কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে নাকি নিষেধাজ্ঞা, মামলা, ভয়ে রাষ্ট্র দিয়ে আটকে রাখবে? এরকম অনেকগুলো প্রশ্ন শেখ হাসিনা ছুড়ে দিয়েছেন এখন এই সরকারের কোর্টে, যেখানে সরকার বলতে আসলে তিন দলীয় জোট সরকার, বিএনপি, জামায়াত এবং এনসিপি। শেষ কথাটা হলো শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটি সময় বলবে। কিন্তু তিনি ইতিমধ্যেই ফিরেছেন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায়। ভয়েও ফিরেছেন, আশাতেও ফিরেছেন, বিরোধীদের আতঙ্কেও ফিরেছেন। আর একটি বিষয় পরিষ্কার, যে রাজনীতিকে হত্যা করা যায়নি তাকে ফেরানোর জন্য বা ফেরার জন্য বিমান লাগে না, শুধু দরজা খুললেই হয়। আর ইতিহাসে এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আমাদেরকে মনে করিয়ে দেয়। 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে শেখ হাসিনা দেশে ফিরে শুধু আওয়ামী লীগের হাল ধরেননি, ভেঙে পড়া একটি দলকে পুনর্গঠন করে 21 বছর পর ক্ষমতায় নিয়ে এসেছিলেন। শুধু কি তাই, সামরিক শাসন, জঙ্গিবাদ, দারিদ্র আর রাজনৈতিক অস্থিতিশীলতার ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে উন্নয়ন, অবকাঠামো, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক মর্যাদার ধারায় নিয়ে এসেছিলেন। আবারও শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে 2024 সালের অগস্টে। কিন্তু এবার তার ফেরাটা শুধু একজন নেত্রীর প্রত্যাবর্তন হবে না, এটি হবে প্রত্যাবর্তন 2.0। কারণ তিনি ফিরলে সেটি শুধু আওয়ামী লীগের ফেরা হবে না, দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যতের ফেরাও হবে। 2024 সালের আগস্টের পর থেকে বাংলাদেশ কার্যত প্রতিটি সূচকেই নিচের দিকে নেমেছে। অর্থনীতি, বিনিয়োগ, আইন শৃঙ্খলা, গণতন্ত্র, মানবাধিকার, কূটনীতি, বাক স্বাধীনতা, এমনকি সামাজিক স্থিতিশীলতাও বাংলাদেশের অবস্থা এখন ভয়াবহ নিম্নগামী। আজকের বাস্তবতা একটি বিষয় আরো স্পষ্ট করে দিচ্ছে, শেখ হাসিনাকে সরানো যত সহজ ছিল, তার বিকল্প তৈরি করা ততটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর গত 2 বছরের অবৈধ, অনৈতিক এবং অপশাসন সেটাই মিনিমাম ভাবে প্রমাণ করছে আমাদের সামনে। আপনি প্রমাণ পাচ্ছেন না? নিশ্চিতভাবেই পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কথিত মাস্টারমাইন্ড আর জুলাই সন্ত্রাসের অন্যতম সন্ত্রাসী, যাকে কিনা ইউনূস গং রাষ্ট্র ক্ষমতার প্রায় শীর্ষে নিয়ে গিয়ে বসিয়েছিলেন। ইউনূস যাওয়ার পর থেকে তার কোথাও আর ভাত নেই। কিছুদিন পর পর তার কাছ থেকে জাতি কয়েক লাইনের একটি ছবক পায়, কিন্তু কিছুক্ষণ পর আবার সেসব মুছেও দেন তিনি নিজ দায়িত্বে। কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে মাহফুজ আলম নামের এই জুলাই সন্ত্রাসীটি এবার যে স্ট্যাটাসটি পয়দা করেছেন তা নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ এটি বাংলাদেশে আওয়ামী রাজনীতির বৈধতা তৈরি করে, প্রেক্ষিত ব্যাখ্যা করে এবং বাংলাদেশকে দেখিয়ে দেয় যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে আর কোনো দল বা রাজনীতি নেই যা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের মাহফুজ আলমের স্ট্যাটাস দিয়ে
মাহফুজ আলম শুরু করেছেন এভাবে, আওয়ামী লীগ ব্যাক করছে, দেখো নাই, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে, কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। মাহফুজ সঠিক বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ধর্মে আওয়ামী লীগ প্রধানতম তত্ত্বের নাম, বাকি সবই আওয়ামী বিরোধিতার তত্ত্ব। যে ধর্মভিত্তিক রাজনীতি এবং জাতীয়তাবাদকে অস্বীকার করে বাঙালি একটি নতুন ভাষা ভিত্তিক এবং ধর্মভিত্তিক রাজনীতির ধর্ম প্রতিষ্ঠা করে তার ভিত্তিতে পাকিস্তান থেকে বেরিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল, তার নাম আওয়ামী লীগ। মাহফুজ নিজেও তার পুরো স্ট্যাটাসে বারবার সেটাই প্রমাণ করেছেন যে বাংলাদেশের মানুষের ধর্ম বিশ্বাসের বাইরে রাজনীতির ধর্ম আসলে এটাই যে ধর্ম যার যার, দেশটা সবার, রাজনীতিটা সবার, উৎসবটা সবার, আর এটাই আওয়ামী লীগের রাজনৈতিক ধর্ম। যে রাজনৈতিক ধর্ম থেকে ঈমান সরানোর জন্য জুলাই সন্ত্রাস ঘটানো হয়েছিল সেটা যে ফেল করেছে সেটাই মাহফুজ স্বীকার করেছেন। আসুন পরের কথায় যাই আমরা। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। মাহফুজ বলেছেন, একদম সত্যি কথা মাহফুজ। 1971 সালকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে, বঙ্গবন্ধুর 32-এর বাড়ি ভেঙে কখনোই কোনোভাবে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। 2024 সালে ইউনূসের সাথে তার উপদেষ্টারা, তার সাঙ্গপাঙ্গরা, বিএনপি, জামায়াত, এনসিপি সকলে মিলেই 1971 সালকে 2024 সাল দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছে। আর আওয়ামী লীগ 71-এর আগেও যেমন, 71-এর পরেও তেমন, 2024 সালের আগেও যেমন, 2024 সালের পরেও তেমনি 71-এর রাজনীতি করেছে। সেই যে কথা, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে, এটাই আওয়ামী লীগের রাজনীতি। বাংলাদেশের মানুষ সব বোঝে, এটা বোঝে না? বঙ্গবন্ধুর ছবি নামানো, ধানমন্ডি 32 ভেঙে গুড়িয়ে দেওয়া, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর তছনছ করে দেওয়া, সারা দেশে মুক্তিযুদ্ধের মুরাল ভাস্কর্য ভেঙে ফেলার এই জামায়াতি খেলা মানুষ নেয়নি। আর মানুষ জানে যে মুক্তিযুদ্ধ, 71 আর স্বাধীনতা আসলে আওয়ামী লীগের হাতেই নিরাপদ, ফলে আওয়ামী লীগেই তাদের ভরসা। 3 নাম্বার, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের, উনি বলতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। কি মাহফুজ ডানপন্থী কারা? ভাসুরের নাম মুখে নেওয়া মানা নাকি? এই জামায়াতের অর্থ, অস্ত্র আর 7.62 রাইফেলের গুলিতে ক্ষমতা দখলের পর আবার তাদেরকে ক্ষমতা না দিয়ে ইউনূস গং, মানে আপনারা কি একদিনও ক্ষমতায় থাকতে পারতেন? যারে দিয়ে বাপের নাম তারে না চিনলে হবে মাহফুজ? সুতরাং ইউনূস যা করেছে ঠিকই করেছে। যেমন তোমাকে নিয়ে এসে ক্ষমতার কোলে বসিয়েছে, তোমার মতো চরম ডানপন্থী না হলে কোথায় যেত মাহফুজ? 4, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। ওরে বাটপার, তোমরা তো সেদিন এই মবের নেতৃত্বে ছিলা, এখন কেন মব শাসন নিয়ে কথা বলছো? ডাকলে লোক আসে না বলে? ওই যে তোরা রাজুতে আয় বলে ডাক দিয়ে লালু ভুলু কালুদের লেলিয়ে না দিয়ে 18 মাস ক্ষমতায় থাকা যেত। 17 বছর কেউ মজলুম ছিল না বলদা। তোমার মতো সকলেই ফুলে ফেপে নাদুস নুদুস ছিল, প্রকাশ্যে রাজনীতিও করেছে সকলেই। আওয়ামী লীগকে এই ক্রেডিট না দিলে আবারও ভুল করবে তোমরা। আওয়ামী লীগ মববাজি করলে আরো 17 বছর ক্ষমতায় থাকতে পারত, সেটা করেনি বলেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখনো জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের লোকায়ত ধর্ম বিশ্বাস কার হাতে নিরাপদ সেটা মাহফুজের এই বক্তব্য থেকে প্রমাণ হচ্ছে। আওয়ামী লীগ আমলে মানুষ তার ধর্ম বিশ্বাস পালন করে গিয়েছে কোনো বাধা বিঘ্ন ছাড়াই, শুধু ইসলাম ধর্মের রাজনৈতিক ব্যবহার ঠেকানোর জন্য আর মুক্তিযুদ্ধ বিরোধিতার জন্য জামায়াত ইসলামকে ঠেকানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ। কিন্তু জামায়াত ক্ষমতা পেয়েই সারা দেশে মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। তাহলেই বোঝো এবার কার হাতে বাংলাদেশের মানুষের সাধারণ ধর্মটা নিরাপদ। আওয়ামী লীগকে মানুষ এ কারণেই চায়, তাদের ধর্ম বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিন্ত করতে বা নিশ্চিত করতে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। মাহফুজ বলছেন,
আবারও মাহফুজের বক্তব্য প্রমাণ করছে যে বাংলাদেশের সংখ্যালঘু ধর্মবিশ্বাসীদের স্বার্থ নিশ্চিত করায় আওয়ামী লীগের বিকল্প কেউই নেই। বিগত 2 বছরে এমন কোনো রাত নেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনো পরিবার নিশ্চিন্তে রাত কাটাতে পেরেছে। মাহফুজও বলছে যে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে এই তথাকথিত মজলুমগণ চুপ ছিল। আর ইউনূসের সরকার, যে সরকারের অংশ ছিল মাহফুজ নিজেও, তারা সহ বর্তমান তারেক রহমানের সরকারও বাংলাদেশে জঙ্গিদের ক্ষমতাবান করেছে। মানুষ তো ভয় পাবেই, কারণ মানুষ জানে যে বাংলাদেশে জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগের ভূমিকা ছিল আপোষহীন। এমনকি যে মার্কিন যুক্তরাষ্ট্র মাহফুজদের মতো সন্ত্রাসীদের তৈরি করেছে, তারাও বাংলাদেশকে জঙ্গিবাদ দমনের প্রশংসার সার্টিফিকেট দিয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমেরিকা বুঝেছে, সাধারণ মানুষ বুঝেছে, শুধু বুঝেনি ইউনূস, মাহফুজ আর তারেক রহমানরা। মাহফুজের মতো তারেক রহমানও বুঝবেন, ততদিনে পশ্চাৎ দেশ থাবড়ানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের সেফ স্পেস দেওয়া হয়েছিল। মাহফুজ, তোমার মতো উগ্রবাদী মবস্টারকে মন্ত্রী বানানো হয়েছিল, তাই না? হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারির মতো ভয়ঙ্কর উগ্রবাদী মবস্টারদের হিরো বানিয়ে যে দেশ চালানো যায় না, তা তো প্রমাণিত হয়েছে। আর তোমার কথাই প্রমাণ করছে যে লীগ এসব উগ্রবাদীদের পাত্তা দেবে না, বিচার করবে। রোশো বাছা, বেশি দিন অপেক্ষা করতে হবে না। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। কেন কেন মানুষ এই ঐক্যমত্য কমিশন, সংস্কার এসব ভুয়ামি মেনে নেয়নি, সেটা মাহফুজের মতো বুদ্ধিমান সন্ত্রাসী বুঝতে পেরেছিল আগেই, কিন্তু স্বীকার করেনি। এখন স্বীকার করছে। কেন মেনে নেয়নি জানো তো? কারণ বাংলাদেশের সংবিধান একটি আধুনিক এবং মানবিক সংবিধান, যা একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। মানুষ সেটা জানে, আর জানে বলেই এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য বিদেশি দালালদের দ্বারা গঠিত ঐক্যমত্য কমিশনকে মেনে নেয়নি। আওয়ামী লীগ এই সংবিধান প্রণয়ন করেছে, আর এই সংবিধানের রক্ষক যে আওয়ামী লীগই, সেটাও মানুষ জানে এবং বোঝে। সুতরাং মানুষ আওয়ামী লীগের হাতেই দেশের নিরাপত্তা যেমন সঁপে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে, তেমনি সংবিধান, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুতেই আওয়ামী লীগকেই চেয়েছে এবং চাইছে। বুঝলে বালক, বালক বুদ্ধিজীবী। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে বিএনপি এবং স্টার অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও স্টার ঠেকাতে জামায়াতকে কোলে নিল অন্তরীণ। ওমা, একই কথা শুনি আজ মাহফুজ্জার মুখে। আরে ক্ষমতা দখল করলো জামাত, শিবির আর বিদেশিদের হাতে প্রশিক্ষণ প্রাপ্ত মাহফুজ্জারা। তাদেরকে ক্ষমতা দেওয়ার তো কিছু ছিল না, ক্ষমতা তারা হাতছাড়া করলো কবে? ইউনূসকে পুতুল হিসেবে বসিয়েছিল তারা, তাদেরকে ইউনূস কোলে তুলে নেয়নি বাহে, বরং ইউনূসকেই তারা কোলে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল। এখানে স্টার চিহ্ন দিয়ে মাহফুজ হয়তো সেনাবাহিনীর কথা বলেছেন, সেটা তো আসলে বলে দেওয়ার দরকার নেই। সেনাবাহিনী যদি 2024 সালের আগস্টে জামায়াত শিবিরের পাশে না থাকতো, তাহলে ক্ষমতা অত সহজ ছিল না বাছা। আবারও বাপের নাম ভুল করলে চলবে মাহফুজ? সেনাবাহিনী তো ক্ষমতার বাবা ছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবের রূপ নিয়েছিল। ছাত্ররা বিপ্লবী ছিল না, তাদেরকে সন্ত্রাসী হিসেবে তৈরি করা হয়েছিল। তাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মানুষ খুন করার জন্য। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো অস্ত্রবাজ সন্ত্রাসীকে কিংবা নিজেকে যদি মাহফুজের বিপ্লবী মনে হয়, তাহলে বিপ্লব শব্দটার সঙ্গে মাহফুজদের পরিচয় নেই। বিপ্লব আর সন্ত্রাস এক নয়। 24-এর গুন্ডারা মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা ছাড়া আর কোনো কাজ করার সামর্থ্য রাখে না। একথা স্বীকার করার মতো সৎ সাহস মাহফুজের নেই, তাই এসব ভুয়া বাক্য ঝাড়া হচ্ছে এখন। আওয়ামী লীগকে সরাতে হলে আওয়ামী লীগের চেয়ে উচ্চ মার্গের রাজনীতি করার দরকার ছিল। সেটা এই মাদ্রাসা থেকে আসা উগ্রবাদী জঙ্গিদের পক্ষে সম্ভব নয়। এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। আর সেটা তো হবেই, হওয়ার কথা। আওয়ামী লীগের হাতে দেশের সংস্কৃতি, মিডিয়া, রাজনীতি সবই যে নিরাপদ, সেটা তো মানুষ জানে। আর জানে বলেই তো মানুষ মাহফুজদের এই ধ্বংস খেলা মেনে নেয়নি, মেনে নিচ্ছে না। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপা দালাল।
যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। যেমন ছিল তোমার নিজের ভাইকে নিয়ে বসিয়েছিলে রেড ক্রিসেন্টে, সেখানে টাকার ভাগ বা বখরা নিয়ে গন্ডগোল হলো। অস্ট্রেলিয়ায় তোমার ভাই যেন কত টাকা পাচার করেছে মাহফুজ। আসলে এভাবেই দেশটাকে লুটে পুটে খাবে বলেই তো জুলাই সন্ত্রাসীরা দেশটাকে দখল করেছিল, তাই না? এর বাইরে তো মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। সুতরাং খানা খাদ্য হয়েছে ভরপুর, কিন্তু আওয়ামী লীগকে সরাতে পারো নাই তোমরা। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘাততন্ত্র জয়ী হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। সে গল্প নাকি অন্যদিন। দূর বেটা, ক্যাম্পাস কি? সারা দেশটাই যখন জুলাই সন্ত্রাসী সংঘ দখল করেছিল তখনই মানুষ বুঝেছিল যে কি বিষ্ঠা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে বিপ্লবের নামে, গণ অভ্যুত্থানের নামে। আর সে কারণেই লাল বদররা রাতারাতি বলতে শুরু করেছিল, আমরা জুলাই যোদ্ধা না, আমরা ভুল করেছি। আওয়ামী লীগ সরানো যে ভুল ছিল সেটা কথিত জুলাই যোদ্ধাদের অনেকেই স্বীকার করেছে। মাহফুজ এখন ঘুরিয়ে পেঁচিয়ে সেটাই বলছে। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। এই ঘোষণাপত্রটা যেন কি বস্তু? আরে বুর্বক, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সংবিধানের প্রিয়াম্বল এসব বাদ দিয়ে মানুষকে জুলাই সন্ত্রাসের ঘোষণাপত্র খাওয়াতে যাওয়াটাই তো সবচেয়ে বড় ভুল ছিল। সেটা কারো হাতে তুলে দিতে হয়নি। একজন রিক্সা চালকও বুঝতে পেরেছিলেন যে এইসব জুলাই সন্ত্রাসীদের চাল, এই চাল রুখে দিতে হবে। দিয়েওছে তারা। আওয়ামী লীগ না ফিরলেও তোরা এইসব ঘোষণাপত্র পাশ করাতে পারতি না। এখন তো আর কোনোদিনই সেটা সম্ভব হবে না। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা নিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। এই বালক বুদ্ধিজীবী কাম জুলাই সন্ত্রাসীকে ফ্রুটিকা খাওয়ালো কে বলুন তো? এতদিনে বুঝলো সে যে বাঙালি জাতীয়তাবাদী এদেশের মূলধারার বিপরীতে এসব জঙ্গিবাদী ভাঙচুর আর কাওয়ালি কালচার চালানোর জন্যই তো জুলাই সন্ত্রাস। আর আওয়ামী লীগ এই মূলধারার মূল চালিকা শক্তি। এটাই আওয়ামী লীগের রাজনীতি। মানুষ জুলাই সন্ত্রাস অস্বীকার করে মূলধারার বাঙালি জাতীয়তাবাদকেই সঠিক মনে করে। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার তো দরকার নেই। 2 বছর পরে সেটা বুঝতে পেরেছো বাছা? বেশ করেছ। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার এবং বিচারককে কম্প্রোমাইজ করা হলো এন্ড বিএনপি জামায়াতের বার্গেনিং টুল বানানো হলো। এখানে একটা ভুয়া স্লোগান দেবেন আপনি। এই ভুয়া আসলেই ভুয়া। নির্বাচন না দিয়ে আর একদিনও ক্ষমতায় থাকতে হলে ইউনূস শুধু নয়,